হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা MN1 পেপারটি রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের সাজেশন অনুযায়ী 2024-এর সাজেশন অনুযায়ী সভা ও সমিতি। এই সভা ও সমিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও ক্লাস আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে যে 7টি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, CC1 বা MN1, এসিসি পেপার, আইডিসি পেপার, সিভিএসসি পেপার, AEC পেপার, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু একটি ভিডিও ক্লাস আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর, যেমন সাহিত্যিক উপাদান, যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাসনিসের ইন্ডিকা সাহিত্যিক উপাদান হিসাবে পুরাণের গুরুত্ব কি, বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, বা আর্য বিতর্ক, বা আর্যদের যে সমাজ অর্থনীতি, এরকম একাধিক প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমাদের সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের যে এসিসি পেপার আছে, মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস, অর্থাৎ জাদুঘর এবং লেখাগার, এই পেপারটিরও সিলেবাস এবং সিলেবাস অনুযায়ী যে সাজেশনের একাধিক প্রশ্নের উত্তরও আমার চ্যানেলে আপলোড করা আছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। এছাড়া তোমাদের যে আইডিসি পেপার আছে বা সিভিএসসি পেপার বা আরো যেসব অন্যান্য সব পেপারগুলো রয়েছে, তারও উপরেও কিন্তু একাধিক প্রশ্নের উত্তর আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা সহ প্রতিটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। অর্থাৎ তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে শেষে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার, অ্যাকচুয়ালি অনার্স এবং জেনারেলদের ফার্স্ট সেমিস্টারে একই সিলেবাস, মানে সেই প্রাচীন ভারত, শুধু নাম্বারের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। একই ব্যাপার, মানে অনার্সের 20 নম্বরের প্রশ্ন আসবে, 5 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে পাশের আসবে 20 নাম্বার, 10 নাম্বার এবং 5 নাম্বার, 10 নাম্বারটা এক্সট্রা আসবে। এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। ফার্স্ট সেমিস্টারদের অনার্সের ক্ষেত্রে ডিএসসিসি 1, আর জেনারেল বা পাশের ক্ষেত্রে এমডিসি 1 বা MN1, এই হচ্ছে পেপার। দেখো, এখানে প্রশ্ন হচ্ছে সভা ও সমিতি, এটা 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়, এবার পরীক্ষায় আসবে। এখন সভা সমিতির ব্যাপারটা কি সেটা জানতে গেলে আমাদেরকে বৈদিক সভ্যতা নিয়ে জানতে হবে। তা বৈদিক সভ্যতার আগে কি ছিল? হরপ্পা সভ্যতা, ভারতবর্ষের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা 3000 খ্রিস্টপূর্বাব্দে জন্ম লাভ করে বা উৎপত্তি হয়, আর 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই সভ্যতার পতন ঘটে। এই 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আর্য জাতি ভারতবর্ষে আসে এবং এই সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে এই সপ্ত সিন্ধু অঞ্চল, অর্থাৎ সিন্ধু ও তার যে 6টি শাখা নদী, রাভি, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, শতদ্রু, এই সপ্ত সিন্ধু অঞ্চলে তারা বসতি স্থাপন করে এবং এখানে তারা একটা নতুন সভ্যতার জন্ম দেয়, যাকে আমরা বলি আর্য সভ্যতা। এবং আর্যরা তাদের ধর্মগ্রন্থ ঋগ বেদ রচনা করে। বেদের 4টি ভাগ, ঋগ, সাম, যজু, অথর্ব। কিন্তু প্রথমে তারা ঋগ বেদ রচনা করে। এই জন্য তাদের এই মানে বেদকে কেন্দ্র করে তাদের জীবনটা আবর্তিত হয়। বেদের চতুরাশ্রম প্রথা, বর্ণাশ্রম প্রথা, সেই অনুযায়ী আর্যদের জীবনটা পরিচালিত হয়। তাই আর্যদের সভ্যতার আরেক নাম বৈদিক সভ্যতা, অর্থাৎ বেদ কেন্দ্রিক সভ্যতা। এখন এই আর্য সভ্যতাকে 2টি পর্বে ভাগ করা হয়, একটা ঋগ বৈদিক যুগ আর একটি পরবর্তী বৈদিক যুগ। দেখো, ঋগ বৈদিক যুগের সময়সীমাটা একবার দেখে নাও। ঋগ বৈদিক যুগ 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 600 বছর। আর পরবর্তী বৈদিক যুগ, যেটি 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এখন ঋগ বৈদিক যুগটাকে এই কারণে বলা হচ্ছে, যখন তারা সপ্ত সিন্ধু অঞ্চলে আসে, এই অঞ্চলে তারা প্রথমে ঋগ্বেদ রচনা করে এবং এই 600 বছর পর তারা ভারতবর্ষের পূর্ব দিকে অগ্রসর হয়, অর্থাৎ গঙ্গা যমুনার যে দোয়াব অঞ্চল, সেই দিকে তারা অগ্রসর হয় এবং তাদের যে সভ্যতা তার বিস্তার ঘটায়। এবং গঙ্গা নদীর বিভিন্ন জায়গায়, মানে নদীর যে তীরবর্তী অঞ্চল, সেখানে তারা জনপদ গড়ে তোলে, মহাজনপদ গড়ে তোলে 16টি, যাকে আমরা ষোড়শ মহাজনপদ বলি, যার ভিতর থেকে পরবর্তীকালে মগধের উত্থান হয় এবং মগধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। সাম্রাজ্যিক ভারত বা ভারতের প্রথম সাম্রাজ্য স্থাপিত হয়। এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে
বৈদিক যুগ। তা বৈদিক যুগের 4টি পাঠ আমাদেরকে পড়তে হয়। একটা হচ্ছে তার সমাজ, একটা রাজনীতি, একটা অর্থনীতি, আর একটা হচ্ছে ধর্ম। এই 4টি পাঠের ভিতরে যে কোনো দুটো পাঠ কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন বড়তে, আবার যে কোনো একটা পাঠ কিন্তু টিকা হিসেবেও পরীক্ষায় আসে। এখন তোমাদের এই ঋগ বৈদিক মানে বৈদিক যুগে যাই তোমরা পড়ো না কেন, মানে এই 4টি টপিকের যে পাঠটাই তোমরা পড়ো না কেন, তাকে কিন্তু দুটি অংশে পড়তে হয়। ঋগ বৈদিক যুগে কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে কেমন ছিল। তা এক্ষেত্রেও তাই এই সভা সমিতি এই বৈদিক যুগেরই একটা অংশ। রাজনীতির চ্যাপ্টারে কিন্তু এটা রয়েছে, মানে রাষ্ট্রনৈতিক ব্যাপারে বা বৈদিক যুগের যে রাজনীতি, সেই রাজনীতির একটা পার্ট বা একটা অংশ হচ্ছে এই সভা এবং সমিতি। তো এক্ষেত্রেও আমরা এই সভা সমিতি ঋগ বৈদিক যুগে কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে কেমন পরিবর্তন হয়েছিল এটা নিয়েই কিন্তু আমরা দুটো পাঠে আলোচনা করব। এখন সভা সমিতি হচ্ছে গণপরিষদ, অর্থাৎ গণ মানে জনগণের পরিষদ, মানে জনগণই তৈরি করেছিল এই সভা এবং সমিতি। সভাটা ছিল গ্রামের যারা বয়স্ক ব্যক্তি তাদেরকে নিয়ে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাদেরকে আমরা বলি মঘবন, ঋগ্বেদে একে বলা হচ্ছে মঘবন। এই মঘবনদের নিয়ে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষদেরকে নিয়ে তৈরি হয়েছিল সভা। আর সমিতি ছিল আপামর জনসাধারণের, সেখানে সকল স্তরের মানুষেরা সেখানে থাকবে এবং এমনকি নারীরাও পর্যন্ত এই সমিতিতে অংশগ্রহণ করতে পারত, অর্থাৎ সর্বসাধারণের সভা। মানে একে বলা যায়, মানে সভাকে বলা যায় যে গ্রাম্য পরিষদ, আর এটি সমিতি ছিল জনপরিষদ বা জনগণের পরিষদ। একজন ঐতিহাসিক রয়েছেন প্রাচীন ভারতে যাকে বলা যায় রমেশ চন্দ্র মজুমদার। তিনি এই সভা এবং সমিতিকে বলেছেন পপুলার অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে কি, যেখানে আইন পরিষদ, যেখানে আইন পাস হয়, নিয়ম নীতি পাস হয়। তা ঋগ বৈদিক যুগে বা পরবর্তী বৈদিক যুগে, এক কথায় বৈদিক যুগ, এই বৈদিক যুগে সভা সমিতির উত্থান ঘটে। দেখো বেদ অর্থাৎ ঋগ বেদের 10টা মণ্ডল আছে, মানে 10টি অধ্যায় রয়েছে। 10টি অধ্যায়ের মধ্যে 6ষ্ঠ অধ্যায় এবং 8ম অধ্যায়ে এই সভা সম্পর্কে কিন্তু বলা আছে। সভা কিভাবে গঠিত হয়েছে বা হবে এবং সবার কাজ কি ইত্যাদি বিষয় নিয়ে 6ষ্ঠ এবং 8ম অধ্যায়ে এই সভা সম্পর্কে বলা আছে, এবং 9ম ও 10ম অধ্যায়ে এই সমিতি সম্পর্কে বলা আছে। প্রাচীন ভারতের সমাজ নিয়ে গবেষণা করেছেন এক বিখ্যাত গবেষক, মারাঠি গবেষক, মহারাষ্ট্রে V.M. আপ্তে। V.M. আপ্তে সভাকে বলেছেন যে একগুচ্ছ মানুষ। সবার মানে কি করেছেন, অর্থটা কি করেছেন, একগুচ্ছ মানুষ, অর্থাৎ অনেকগুলো মানুষের একটা 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 পরিষদ, একটা সভা হচ্ছে এই সভা। দেখো আজকের দিনে প্রতিটা গ্রামেও কিন্তু সভা থাকে, গ্রাম সভা বলে। পঞ্চায়েতের যে গ্রাম সভাগুলো থাকে প্রতিটা গ্রামে, যে সভা গ্রামের সমস্ত বিবাদ বা ঝগড়া ঝামেলা এগুলোর মীমাংসা করে। তা সেই প্রাচীন কালেও ভারতবর্ষে এই সভা এবং সমিতি গ্রামের সমস্ত বিবাদের মীমাংসা করতেন, অর্থাৎ জনগণ এক জায়গায় বসে গ্রামের যেসব সমস্যা হতো সেগুলোর সমাধান করতেন। রাজা কিন্তু যেন উপস্থিত থাকতেন, কিন্তু রাজার কিছু করার ছিল না। অ্যাকচুয়ালি রাজার উৎপত্তিটা কিভাবে হলো একবার আর্য যুগে, সেটাও আমাদের জেনে রাখা দরকার। দেখো আর্যরা যখন ভারতবর্ষে আসে ঘোড়ার পিঠে হাতে তলোয়ার নিয়ে, এই দুটো জিনিসই কিন্তু ভারতবর্ষে নতুন ছিল। তো যাই হোক, এই আর্যরা ভারতে যখন আসে তখন তারা কিন্তু বিভিন্ন গোষ্ঠীতে ভাগ ছিল, বিভিন্ন উপগোষ্ঠী বা গোষ্ঠীতে তারা ভাগ, আলাদা আলাদা ভাগে বিভক্ত ছিল। যেমন অনু, তুরু, পুরু, কুর্বশ, সৃঞ্জয়, ভরত গোষ্ঠী, এরকম একাধিক গোষ্ঠী ছিল। এর মধ্যে ভরত গোষ্ঠী পরবর্তীকালে শক্তিশালী হয়ে ওঠে। রাজা ভরতের নাম থেকে এই ভরত গোষ্ঠীর নাম হয় এবং ভরতের নাম থেকে ভারতবর্ষ নামটা হয়। এই ভরতের পুত্র ছিল দশরথ, হ্যাঁ, দুষ্মন্ত বা শকুন্তলার যে দশরথ, সেই দশরথ। তা যাই হোক, এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে আর্যরা বিভিন্ন গোষ্ঠীতে ভাগ ছিল, প্রতিটি গোষ্ঠীর কিন্তু একজন দলপতি ছিলেন। এবং এই আর্য যুগে সম্পদের মানদণ্ড ছিল গরু, তখন টাকা পয়সা ছিল না, তাই গরু ছিল সম্পদের মানদণ্ড। এবং যত কেনা বেচা বা ব্যবসা বাণিজ্য হতো সব গরুর মাধ্যমে হতো, গরু ছিল বিনিময়ের মাধ্যম। তাই গো সম্পদ দখল করার একটা ব্যাপার ছিল। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর গো সম্পদ দখল
করে নিতেন। ফলে এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর সবসময় যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। ফলে যুদ্ধ জয়ের জন্য, যুদ্ধে জয়লাভ করার জন্য উপযুক্ত একজন রাজার দরকার ছিল, একজন দলপতির দরকার ছিল, একজন নেতার দরকার ছিল। এইভাবে একজন নেতা যুদ্ধ জয়ের ভিতর দিয়ে সে আস্তে আস্তে রাজায় পরিণত হয় এবং রাজার আবির্ভাব ঘটে। তো এই জন্য এই ঋগ বৈদিক যুগে বা পরবর্তী বৈদিক যুগে রাজা ছিলেন, তবে রাজা কিন্তু স্বেচ্ছাচারী ছিলেন না, যে ইচ্ছা মতো শাসন করবেন, ইচ্ছা মতো জনগণকে অত্যাচার করবেন বা তার মতোই তিনি রাজত্ব করে যাবেন আর বাকি মানুষ কিছু বলবে না, এমনটা কিন্তু ঋগ বৈদিক যুগে ছিল না। রাজাকে নিয়ন্ত্রণ করতেন এই সভা এবং সমিতি। এদের কথা শুনে রাজাকে ডিসিশন নিতে হতো, রাজাকে চলতে হতো। রাজার প্রতিটা কাজকর্ম, এমনকি বিদেশি কোনো দেশের সাথেও যদি কোনো যুদ্ধ করতে হয়, কোনো যোগাযোগ করতে হয়, কোনো সন্ধি করতে হয়, তার জন্যও কিন্তু এই সভা ডাকতে হতো, সমিতি ডাকতে হতো এবং এখানে আলোচনা হতো। রাজা এখানকার সভাপতি থাকতেন, কিন্তু রাজার কথাই চূড়ান্ত নয়। সভা সমিতি থেকে যে সিদ্ধান্ত, সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত উঠে আসবে, সেটাকেই রাজাকে মেনে নিতে হতো। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সভা এবং সমিতি ছাড়াও আরো একটা সংগঠন ছিল। রামশরণ শর্মা বলছেন, প্রাচীন ভারতের এক বিখ্যাত গবেষক রামশরণ শর্মা, তিনি বলছেন যে বিদথ, বিদথ বয়সী দত্ত, বিদথ নামেও কিন্তু আরেকটি সংগঠন ছিল। এই সংগঠনটা কি করত না, যুদ্ধের ব্যাপারে বা রাজনৈতিক ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বিদথ, এই সংগঠনটি তারা আলোচনা করতেন এবং রাজাকে পরামর্শ দিতেন, রাজা সেই অনুযায়ী কাজ করতেন। তবে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সভা এবং সমিতি। সভাটা কাদের নিয়ে গঠিত ছিল? গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ, ঋগ্বেদে যাদের বলা হচ্ছে মগবান, এবং ঋগ্বেদে এটাও বলা হচ্ছে যে আমরা জনগণ সভা আহ্বান করব, সবাই একত্রিত হব, সবার ভিতরে ঐক্য প্রতিষ্ঠিত হবে, সবাই ঐক্য মতে সিদ্ধান্ত নেব, এইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকব। আর সমিতি ছিল সর্বসাধারণের মানে সমিতি বা পরিষদ। এখানে ঋগ্বেদকে অনেকে বলছে গ্রাম্য পরিষদ মানে, আর সমিতিকে বলছে সর্বসাধারণের পরিষদ। হ্যাঁ, মানে গ্রাম্য পরিষদ বা জনপরিষদও বলা যায়, মানে সমিতিকে জনপরিষদও বলা যায়, সর্বসাধারণের পরিষদও বলা যায়, আর সবাকে বলা যাচ্ছে যে পরিষদ বা স্থানীয় পরিষদ বা গ্রাম্য পরিষদ। তা যাই হোক, লুডউইগ বলে একজন গবেষক, তিনি বলছেন যে সভা ছিল পরিষদ এবং সমিতি ছিল সর্বসাধারণের পরিষদ। এখন এই সভা এবং সমিতি রাজাকে কিন্তু নিয়ন্ত্রণ করতেন। রাজা স্বেচ্ছাচারী হতে পারতেন না, তার সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করত সভা এবং সমিতি। তাই আলতেকারের মতো একজন ঐতিহাসিক এবং গুডউইন তো বলেছি, আলতেকারের মতো ঐতিহাসিক বলেছেন যে এই ঋগ বৈদিক যুগে রাজার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এই সভা সমিতির কারণে। সভা সমিতি রাজাকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখতো, রাজাকে ইচ্ছা মতো চলতে দিত না। ফলে আলতেকার বলছেন যে রাজার জীবন দুর্বিষহ করে তুলেছিল এই সভা এবং সমিতি। কিন্তু এই সবই যা বললাম সবই কিন্তু ঋগ বৈদিক যুগের চিত্র। কিন্তু পরবর্তী বৈদিক যুগে গিয়ে, অর্থাৎ 900 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, এই সময়কালে আমরা বলছি পরবর্তী বৈদিক যুগ, এই যুগে কিন্তু অনেক পরিবর্তন হয় আর্যদের জীবনে। আর্যদের জীবনে সবকিছুতেই পরিবর্তন আসে এই পরবর্তী বৈদিক যুগে। রাজনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়। এই সময় রাজার ক্ষমতা অনেক বেড়ে যায়, রাজা যুদ্ধ করতে করতে রাজার রাজ্যের আয়তন বেড়ে যায়, রাজা কর আরোপ করতে থাকে জনগণের উপরে এবং কর আদায় করতে থাকে, রাজা অনেকটা স্বেচ্ছাচারী হয়ে ওঠেন এবং সভা সমিতির গুরুত্ব আস্তে আস্তে কমতে থাকে। বিশেষ করে সমিতি আর থাকে না, সমিতির গুরুত্ব একেবারে কমে যায়, সমিতির অস্তিত্ব লোপ পায়। সভা টিকে থাকে কিছুদিন, কিন্তু সভাও কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। ফলে রাজাকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকে না। তাই পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাচ্ছি যে সভা এবং সমিতির আর অস্তিত্ব নেই। সেখানে রাজা একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে একেবারে স্বেচ্ছাচারীভাবে নিজের মতো করে তিনি শাসন কার্য পরিচালনা করছেন এবং সভা সমিতির অস্তিত্ব চিরতরে বিলুপ্ত করে দিচ্ছেন। তো এই হচ্ছে সভা সমিতির বিষয়, একেবারে সহজ একটা ম্যাটার। এই বিষয়টা নিয়ে আমি যেটুকু আলোচনা করলাম তোমাদের একটু হলেও ধারণা তৈরি হয়েছে।
তা এই বক্তব্যের উপর বেস করে এর যে নোটসটা 5 নম্বরের অ্যান্সার অর্থাৎ 250 ওয়ার্ডের যে কোশ্চেন অ্যান্সার, সেই অ্যান্সারটা আমি তোমাদের জন্য তৈরি করেছি। খুব হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস, তোমরা তোমাদের কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো নোটসটার গুণমান নিয়ে। তো সেই নোটসটা নিয়ে আমি তোমাদের সামনে এবার অন স্ক্রিনে আলোচনা করব। তোমরা সেই জায়গা থেকে স্ক্রিনশট করে বা দেখে দেখে নোটসটা লিখে তোমরা মুখস্থ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো। তো চলো এবার শুরু করি, অন স্ক্রিনে এই নোটসটা নিয়ে আলোচনা করি। বিএ হিস্ট্রি অনার্স জেনারেল, ফার্স্ট সেমিস্টার, ডিএসসিসি 1, এমডিসি 1 বা এমএন 1, মার্কস 5, 5 নম্বরের প্রশ্ন, সভা ও সমিতি। উত্তরটি এইভাবে লিখবে, ঋক বৈদিক যুগে রাজাকে পরামর্শ দান এমনকি পরিচালনা করার প্রশ্নে সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠানের নাম পাওয়া যায়। ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডল ও অষ্টম মণ্ডলে বারবার সভার কথা বলা আছে, আর এর প্রথম, নবম ও দশম মণ্ডলে সমিতির কথা বলা আছে। VM আপ্তে, দেখো এখানে ঐতিহাসিকের নামের তলায় আমি আন্ডারলাইন করেছি, তোমরাও অবশ্যই আন্ডারলাইন করবে। যেখানে যেভাবে আন্ডারলাইন করা আছে তোমরাও খাতায়, পরীক্ষার খাতাতেও সেইভাবে আন্ডারলাইন করবে। VM আপ্তে জানিয়েছেন, সভা বলতে একগুচ্ছ মানুষ, এমনকি কোনো সভাগৃহকে বোঝাতো। সভাতে রাজনৈতিক আলোচনা কতটা হতো তা নিয়ে বিতর্ক আছে, তবে এখানে যে পাশা খেলা হতো ঋগ্বেদে তা বলা আছে। সভার সঙ্গে সম্পৃক্ত সভেয় অর্থাৎ সভার তুল্য কথাটির ব্যাখ্যা থেকে বোঝা যায় যে শাসনতান্ত্রিক কাজকর্ম পরিচালনার জন্য সভা বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ ও অর্থবান লোকদের কি বলা হচ্ছে, মগবন নিয়ে গঠিত হতো। প্যারা করে দেখো, এটা সভা বললাম, এবার সমিতি। পক্ষান্তরে সমিতি ছিল বৃহত্তর জনসংগঠন। এই সংগঠনে 20 এর সমস্ত মানুষের, 20 বলতে অনেকগুলো গ্রাম নিয়ে 20 গড়ে উঠতো, যেমন জেলার কথা বলা যায়। 20 এর সমস্ত মানুষের প্রতিনিধি সহ ব্রাহ্মণ ও বিত্তবানরাও মগবন যোগদান করতে পারতেন। VM আপ্তে জানিয়েছেন, রাজার সভাপতিত্বে সমিতি নামক সংগঠনটি 20 বা কৌমের বিবাদ বিসংবাদ সমাধানে উদ্যোগ নিত। এই দুই সংগঠনের ক্রিয়াকলাপের সঠিক বিবরণ পাওয়া না গেলেও রাজার ক্ষমতার উপর এই দুই সংগঠন যে যথেষ্ট কর্তৃত্ব আরোপ করত তা নিয়ে বিতর্ক চলে না। সমিতির কার্যকলাপের সংহতি সম্পর্কে ঋগ্বেদের শেষতম, এখানে নাম্বারটা দেওয়া আছে ঋগ্বেদের কোন অধ্যায়ে, 3টি ঋক বা শ্লোক খুবই তাৎপর্যপূর্ণ। এর মূল কথা হলো, সমিতিতে সমাগত হয়ে আমাদের অভিপ্রায় অন্তঃকরণ মন এক হোক, আমরা যেন সর্ব ব্যাপারে একমত হতে পারি। উল্লেখ্য, সভা ও সমিতি ছাড়াও এই সময়ে বিদত নামে এক রাজনৈতিক প্রতিষ্ঠানের উল্লেখ পাওয়া যায়। রামশরণ শর্মা জানিয়েছেন, বিদত নামক সংগঠনটিতে যুদ্ধ সহ বিবিধ রাজনৈতিক বিষয় আলোচিত হতো। একই সঙ্গে এই সংগঠনটি সামাজিক ক্রিয়াকলাপের কেন্দ্র হয়ে উঠেছিল। প্যারা করে দেখো, ঋগ বৈদিক যুগে রাজা শাসন পরিচালনার সময় সভা ও সমিতি নামে দুটি গণপরিষদের মতামত গ্রহণ করতেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার এদের পপুলার অ্যাসেম্বলি বলে উল্লেখ করেছেন। তিনি সভাকে স্থানীয় পরিষদ ও সমিতিকে কেন্দ্রীয় পরিষদ বলে বর্ণনা করেছেন। সম্ভবত গোষ্ঠীর বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গঠিত হতো। ঋগ্বেদে সভাকে গ্রাম্য পরিষদ বলে উল্লেখ করা হয়েছে। সমিতি ছিল সর্বসাধারণের পরিষদ। ঋগ্বেদে সমিতিকে জনপরিষদ বলে উল্লেখ করা হয়েছে। কোনো কোনো পণ্ডিত সভাকে উপজাতির বয়স্কদের নিয়ে গঠিত গ্রাম পরিষদ এবং সমিতিকে সকল স্তরের মানুষকে নিয়ে গঠিত পরিষদ বলে উল্লেখ করেছেন। ইতিহাসবিদ লুডউইগের মতে সভা ছিল উপজাতির প্রধানদের নির্বাচনের ভিত্তিতে গঠিত পরিষদ এবং সমিতি ছিল সর্বসাধারণের পরিষদ। ঋগ বৈদিক যুগে সভার চেয়ে সমিতির আকার বড় ও ক্ষমতা বেশি ছিল। রাজা, অভিজাত ও জনসাধারণ সম্মিলিতভাবে সমিতির অধিবেশনে উপস্থিত থাকতেন। এই অধিবেশনে রাজা তার বক্তব্যের দ্বারা সমিতির সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করতেন। রাজা যাতে স্বৈরাচারী হতে না পারেন সেজন্য ঋগ্বেদে
জনগণকে ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। সমিতি রাজার কার্য পরিচালনায় নির্দেশ দিতে পারত। আলতেকার উল্লেখ করেছেন যে সমিতির কাছে জবাবদিহি করতে গিয়ে রাজার জীবন দুর্বিষহ হয়ে উঠত। প্রজাতান্ত্রিক রাষ্ট্রে সমিতি মূল শাসন ক্ষমতা ভোগ করত। ছোট্ট একটা প্যারা করে দেওয়া হয়েছে, এটা আসলে পরবর্তী বৈদিক যুগের কথা বলা হচ্ছে, কিন্তু পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাওয়ার ফলে পরামর্শদাতা হিসেবে সভা ও সমিতির গুরুত্ব কমে যায়। সভা ও সমিতি রাজাকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, ফলে প্রতিষ্ঠান দুটি অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এভাবে গুরুত্বহীন হতে হতে একসময় সংগঠন দুটির অস্তিত্ব বিলুপ্ত হয়। তো এই ছিল সভা ও সমিতির উপর 5 নম্বরের টিকা প্রশ্নর উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সিলেবাস এবং সিলেবাস সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর, যেমন সাহিত্যিক উপাদান, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, নগর পরিকল্পনা এবং কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্নেসের ইন্ডিকা, পুরাণ, ষোড়শ মহাজন পদ বা অষ্টাঙ্গিক মার্গ, বা বলা যায় তোমাদের যে বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে পার্থক্য, প্রতিবাদী ধর্ম আন্দোলন, নব্যপ্রস্তর যুগের বিপ্লব, এরকম একাধিক প্রশ্নের তোমাদের সাজেশনের দেখবে বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনটা অ্যান্সার পড়ার আগে ডিটেলসে আমি যে আলোচনা করেছি, আলোচনাটা শুনলে তোমরা অনেকটা তোমাদের সেই কোশ্চেন সম্পর্কে ধারণা তৈরি হবে। তারপরে তোমরা নোটসটাকে মুখস্থ করবে, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে, খুব সহজভাবে তোমরা এই সেমিস্টারের পরীক্ষাটা দিতে পারবে। এবং তোমাদের যে সাজেশনের অন্যান্য যেসব প্রশ্ন রয়েছে তার উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হব অন্য কোনো একটি ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।